ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন, সাংবিধানিক স্বীকৃতি পাবে গণ অভ্যুত্থান, শহীদরা জাতীয় বীর। বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র হবে না বললেন তারেক রহমান, সংস্কারের আগে নির্বাচন মেনে না নেওয়ার হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। এবং জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজন, গৌরবময় ইতিহাসের অংশ হতে নানা বয়সী মানুষের অংশগ্রহণ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আলিউল্লাহ। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আগামীকাল থেকেই নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রকে এমনভাবে মেরামত করা হবে যাতে কখনো ফ্যাসিবাদের লক্ষণ দেখা দিলেই তা নির্মূল করা যায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে 28 দফা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি গণ অভ্যুত্থানকে শহীদদের জাতীয় বীর স্বীকৃতি ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী নতুন সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্র যুক্ত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান মঞ্চে মঙ্গলবার বিকেল 5:15টার দিকে ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ভূখণ্ডের মানুষ গণ অভ্যুত্থান যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিক স্বীকৃত মন্তব্য করে সরকার প্রধান বলেন, গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে। একই সঙ্গে আইনি সুরক্ষা দেয়া হবে আন্দোলনকারীদের। জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ স্বাধীন এই ভূমি বারবার হয়েছে রক্তাক্ত। ঐক্যবদ্ধ লড়াইয়ে বারবারই ফিরে এসেছে স্বাধীনতা, তবে ভিন্ন রূপে, ভিন্ন মোড়কে। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই যেন এক অন্যরকম স্বাধীনতার ঘোষণাপত্র, যার নানা দিক তুলে ধরছেন মনিরুল ইসলাম।
5 আগস্ট 2025 বিকেলে মানিক মিয়া এভিনিউতে উচ্চারিত হলো জনগণের বিজয়ের চূড়ান্ত দলিল, জুলাই ঘোষণাপত্র, যেখানে প্রতিফলিত হয়েছে জন আকাঙ্ক্ষা, যেন জনগণই বলছে তাদের কথা। ঘোষণাপত্রের প্রথমে রয়েছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি, কৃতজ্ঞ চিত্রে গুরুত্ব পেয়েছে মহান স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধ। স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের অঙ্গীকার। 72-এর সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ। আওয়ামী লীগের একদলীয় বাকশাল প্রথা মত প্রকাশের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাতন্ত্র্য হরণ করে। 1990 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে 9 বছরের সামরিক স্বৈরশাসনের অবসান ঘটে এবং 1991 সালে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1/11 ষড়যন্ত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়, প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদ। গণবিরোধী শাসন ব্যবস্থা, সংবিধানের অপব্যবহারে প্রতিষ্ঠিত হয় একদলীয় কর্তৃত্ববাদ। বিচার বহির্ভূত হত্যা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ফ্যাসিবাদ ব্যবস্থা আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করে। তথাকথিত উন্নয়নের আড়ালে সীমাহীন দুর্নীতি ও লুটপাট হরণ করে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার। রাজনৈতিক দলসহ প্রতিটি মানুষ এই ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকার 3 মেয়াদে জাতীয় নির্বাচনে ভোটাধিকার হরণ করেছে। ভিন্নমতের ওপর নিপীড়নের পাশাপাশি চাকরিতে একচেটিয়া দলীয় নিয়োগ এবং বৈষম্যমূলক কোটানীতি পরিণত হয় গণবিক্ষোভে। দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনেও কমেনি জনক্ষোভ। বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে গণহত্যা চালায় সরকার। ছাত্র জনতার সঙ্গে একাট্টা হয় আপামর জনগণ। হত্যাযজ্ঞ চালিয়েও শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সংহতিতে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন। 24-এর গণঅভ্যুত্থান আইনগত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বৈধ পরিবর্তন। অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয় এবং সংবিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই অভ্যুত্থানে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের সংগ্রাম সফল করতে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার চেয়েছে জনগণ। দাবি পাকাপোক্ত হয় 16 বছরের ফ্যাসিবাদের সকল অন্যায়ের বিচার নিশ্চিতে। গণঅভ্যুত্থানে নিহত শহীদদের জাতীয় বীর ঘোষণা, আহত ও নির্যাতিতদের দেয়া হয় স্বীকৃতি। আগামী নির্বাচনে গঠিত সংসদ নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবে। ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণে সহিংস ও টেকসই উন্নয়ন নিশ্চিত। গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযোজন করবে আগামী সংসদ। সবশেষে এই জুলাই ঘোষণাপত্রে 5 আগস্ট 2024-এ ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের জয়ী জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। 71-এর বীর শহীদদের বাংলাদেশ ভোলেনি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 71 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর 24 স্বাধীনতা রক্ষার। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। তিনি বলেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করলেই শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য ভবিষ্যতেও বহাল থাকবে বলে আশাবাদী তারেক রহমান। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাল্লাহ। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র চর্চা ব্যাহত হলে অগণতান্ত্রিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। গণতন্ত্র চর্চা যদি নানা কারণে ব্যাহত হয়, তাহলে নানাভাবেই অগণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এত শিশু, এত তরুণ, এত কিশোর, এত শ্রমিক হত্যা করার পর ওদের রক্ত শুকায়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানা দিক থেকে
মাথা তুলে দাঁড়াচ্ছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পালন করা ৩৬ দিনব্যাপী কর্মসূচির সারসংক্ষেপ তুলে ধরেন রিজভী। যারা দিনরাত কাজ করে এটা সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসছেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি। সংস্কার ও ফ্যাসিস্টের বিচারের আগে নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালী এলাকায় সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। সমাবেশে দলের নায়েবে আমির বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কোনো আপোষ করবে না। নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর পল্টন মোড়ে গণমিছিল পূর্ববর্তী এ সমাবেশ। জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে। একটা বড় নিয়ামত হচ্ছে আমাদের শৃঙ্খলার শক্তি। শৃঙ্খলার এই শক্তিকে আমরা কাউকে ভয় করতে দেব, এখান থেকে আমরা কাউকে ভঙ্গ করতে দেব না। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কিছু দল নির্বাচনের আগেই ক্ষমতায় গেছে বলে মনে করছে, তাদের কারণে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে, শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। সমাবেশ শেষে গণমিছিলটি পল্টন মোড় থেকে প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনে মানিক মিয়া অ্যাভিনিউতে ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই সেখানে হাজির হতে থাকে হাজারো মানুষ। স্বৈরাচার বিদায়ের উৎসবে সামিল হয় তারা, উপভোগ করেন নানা সাংস্কৃতিক আয়োজন। এসইউ সেলিমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। বুক পকেটের জিম্মির স্বাধীনতাকে মুক্ত করার আনন্দের দিন 5 আগস্ট। সেই বিজয়ের উদযাপনকে প্রাণ সঞ্চারিত করে জুলাই ঘোষণাপত্র। দুইয়ের মিশেলে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সে যে 16টা বছর যে অন্যায় করেছে, সেই ভয়ে সে পালিয়েছে। পরবর্তীতে যে সরকারই আসুক, তারা যেন অন্তর্পক্ষে জনগণের প্রতি ম্যান্ডেট নিয়ে থাকে। আমরা চাইছিলাম যাতে পরবর্তীতে যারা নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে, তারা যাতে দুর্নীতি করতে না পারে। গুলি করো কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে, তার বিপ্লবী চেতনাকে নয়। বিপ্লবের মহানায়ক চে গুয়েভারার সেই উক্তির যেন দারুণ উদাহরণ হয়ে থাকলো সংসদ ভবন এলাকা। পরিশেষে আমি নিজেও সেদিন গুলিবিদ্ধ হয়েছিলাম, সেটা একটা আমার স্মরণীয় দিন। আন্দোলন করতে করতে একটা সময় এই হাসিনার বাড়িতে গেলাম এবং মানে নিজের যে একটা অধিকার মনে হলো যে আমরা স্বাধীন হয়েছি। বাংলাদেশের লেখাটা মানুষ পড়বে আর কি এই দিনের জন্য, সাপোর্টের জন্য। প্রজন্ম থেকে প্রজন্ম সন্তানকে বিজয় ও দেশপ্রেমের গৌরবময় ইতিহাসের অংশীজন করার তাগিদ দেখা যায় অভিভাবকদের মধ্যেও। শিশুদের এই অংশগ্রহণ মানিক মিয়া এভিনিউকে দিয়েছে সার্বজনীন উৎসবের রং। আমি বাংলাদেশের ছবি আঁকছি গালের মধ্যে, আর মাথার মধ্যে বাংলাদেশের বীর। ড্রোন শো দেখতে যাচ্ছি, পতাকা আঁকাই নিলাম, অনেক ভালো লাগতেছে। গত বছরের বর্ষা বিপ্লবের প্রতিনিধি হিসেবে যেন সংহতি জানাতে এসেছে শেষ বিকেলের এক পশলা বৃষ্টি। এই দিনটা আসার জন্য আমাদের খুবই কষ্ট করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। এট লাস্ট আমরা 1 বছর পরে আবার বিজয় উদযাপন করতেছি। আমরা ভাঙব শাসকের কালো হাত, আমরাই করব আগামীর রূপরেখা। আমরা গড়ব হাতে হাতে ব্যারিকেড, পথেই হবে তোমার সাথে দেখা। প্রদীপ বালার কবিতার পঙ্ক্তির মতোই যেন দৃঢ়তা নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে এসেছিল সর্বস্তরের মানুষ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
এক বছরে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিকেলে রাজধানীর পল্লবী থানা যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও গণমাধ্যম ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তার দোসররা বহাল রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। দীর্ঘ এক বছরের ভিতরে আমরা আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী দোসরদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্যক্রম শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো দৃশ্যমান বিচার কার্য দেখতে পাইনি। আবারও জুলাই গণ অভ্যুত্থান দিবসের খবর। নানা আয়োজনে সারা দেশে উদযাপন হচ্ছে দিনটি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বরিশালে। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারের আশুলিয়ায় বিজয় র্যালি করেছে বিএনপি। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে উদযাপিত হয়েছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। জেলা প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীমা রানী। মানিকগঞ্জে শহীদ রফিকুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিএনপি, প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই গণ অভ্যুত্থান দিবসের সমাবেশে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের নানা কর্মসূচির মধ্য দিয়ে গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা, সংবর্ধনা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নাটোরে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে জেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভৈরবে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং নরসিংদীর বেলাবোতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জের জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। চাঁদপুরের জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মাদারীপুরের কালকিনিতে বিএনপির আয়োজনে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পটুয়াখালীর গলাচিপায় বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি হামলায় গাজায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 94 ফিলিস্তিনি, আহত 4 শতাধিক। উপত্যকাটিতে বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা। এদিকে নেতানিয়াহুর গাজা দখলের হুমকির মধ্যে আগ্রাসন বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন 6 শতাধিক সাবেক ইসরায়েলি কর্মকর্তা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। দুর্ভিক্ষ, অনাহার ও আতঙ্কের মাঝে আরও একটি রক্তাক্ত দিন পার করল গাজাবাসী। বেইত লাহিয়া, গাজা সিটি ও দেইর আল বালা সহ অন্যান্য অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে একদিনে আরও 94 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। আহত হয়েছে 4 শতাধিক। এদের মধ্যে 36 জনই ত্রাণ সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মে মাসের পর থেকে এ পর্যন্ত 1400-রও বেশি মানুষকে ত্রাণ নেয়ার সময় হত্যা করা হয়। এছাড়া 22 মাসের লাগাতার ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 60,900। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলের 6 শতাধিক সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা।
এত কিছুর মাঝেও দমে যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি ও হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে 22 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। ঘোষিত স্কোয়াডের সবচেয়ে বড় চমক জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা মুজিবুর রহমান ও নাজিবুল্লাহ জাদরানের। নিয়মিত অধিনায়ক রশিদ খানের নেতৃত্বে পড়া এই স্কোয়াডে নতুন মুখদের পারফরম্যান্সের উপর নির্ভর করতে হবে আফগানদের। এশিয়া কাপের বি গ্রুপে আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। আগামী 9 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানরা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন, সাংবিধানিক স্বীকৃতি পাবে গণ অভ্যুত্থান, শহীদরা জাতীয় বীর। বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র হবে না বললেন তারেক রহমান, সংস্কারের আগে নির্বাচন মেনে না নেওয়ার হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। এবং জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজন, গৌরবময় ইতিহাসের অংশ হতে নানা বয়সী মানুষের অংশগ্রহণ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।